নমস্কার। যেটা বলার ছিল যে আমরা আজকে যেই মহান ব্যক্তির কথা বলতে চলেছি, ইনার ব্যাপারে আমরা যত বলবো ততই কম। ঠিক আছে, ইনার ব্যাপারে বলে লিখে বুঝে শেষ হবে না। ইনার থিওরি ফরেনে পড়াশোনাও করা হয় ইনার ব্যাপার নিয়ে। ঠিক আছে, তো আমরা জাস্ট এক্সাম ওরিয়েন্টেড যেটুকু দরকার, ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড সেটা কিন্তু আমরা দেখবো এখান থেকে। পরীক্ষায় কি আসতে পারে, ইনি আমাদের হিরো। ঠিক আছে, ভারতের ক্ষেত্রে হিরো। সাউথ আফ্রিকায় ইনি যা কাজ করেছেন সবগুলো এক্সাম ওরিয়েন্টেড যেসব কোশ্চেনগুলো আসতে পারে সেটা বলবো। আমার আশা রাখছি যে সুন্দরভাবে বোঝানো হবে, যে তোমাদের মাথায় গেঁথে যাবে, কোনো সমস্যা আসবে না। জাস্ট একবার তুমি রিভাইজ করে নেবে, এনাফ। তো শুরু করা যাক বাপুজিকে প্রণাম করে। চলো, আমরা যদি বলি পিডিএফ তুমি যে কোনো জায়গায়, যে কোনো গুগলে এসে সব জায়গাতে পেয়ে যাবে। ওটা বোঝার মানে কোনো ব্যাপারই না। মেন কথা হচ্ছে কনসেপ্ট তোমার মাথায় যদি থাকে তবে ঠিক আছে, নইলে তুমি পিডিএফ নিয়ে বেরাবে, এখানে পড়বে, এখানে পিডিএফ পাবে, ওখানে পিডিএফ পাবে, শেষ। তো মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ, ওনার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধী পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার যে জন্ম সেটা হয় 1869 সালে। একজন দিওয়ান ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন। দিওয়ান মানে কি বলবো, দিওয়ান মানে হচ্ছে যে দেওয়ান কালেক্ট করেন। ওনার বাবা যিনি ছিলেন করমচাঁদ গান্ধী, এসেছিলেন পোরবন্দরের দিওয়ান। দিওয়ান মানে যে রাজস্ব কালেক্ট করে, রাজস্ব, মানুষের কাছে যে রাজস্ব কালেক্ট করে না, সে হচ্ছে দিওয়ান। তো এত বড়লোক ঘরে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ হয়? পোরবন্দর, কাঠিয়াওয়াড়। যদি তুমি গুজরাট ম্যাপ যদি আমি বলি এরকম, তো এখানে আছে, এটা হচ্ছে কচ্ছ, এটা হচ্ছে কাঠিয়াওয়াড়, এই জায়গাটা। তো এই কাঠিয়াওয়াড়ে পোরবন্দর আছে, এখানে নিচের দিকে পোরবন্দর। তো পোরবন্দরে উনি, পোরবন্দরের কাছে কাঠিয়াওয়াড়ে জন্মগ্রহণ করেন। তো এটা মনে রাখবে যে ওনার বাবা দিওয়ান ছিল। পোরবন্দরে কাঠিয়াওয়াড়ে 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে 2রা অক্টোবর এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ডে হিসেবে পালন করা হয়, যেটা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটা পালন করায় যে 2রা অক্টোবরকে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসাবে পালন করা হয়। বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। বিশ্ব অহিংসা দিবস কত সাল থেকে? 2007 সাল থেকে এই দিনটাকে বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। ওনার গুরুত্ব তো বলে শেষ করা যাবে না, সত্যি কথা বলতে গেলে এটাই। আমরা জাস্ট এক্সাম ওরিয়েন্টেড পড়ব। তো 2রা অক্টোবর যদি বলি, 2রা অক্টোবর 1869 সালে পোরবন্দরে কাঠিয়াওয়াড়ে গুজরাটের জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী, আর দিওয়ান ছিলেন কোথাকার? পোরবন্দরের। পোরবন্দর যেটা বললাম কাঠিয়াওয়াড় রিজনে আছে। ওনার মাতার নাম ছিলেন পুতলিবাই গান্ধী, গভীর ধার্মিক ব্যক্তি ছিলেন আর বৈষ্ণব ধর্মের বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, ওনার ওয়াইফ ছিলেন হচ্ছে কস্তুরবা গান্ধী, কস্তুরবা মাকাঞ্জি। ঠিক আছে, ওনাদের ওনাদের আশেপাশেই ছিলেন, ওনাদের প্রতিবেশী ছিলেন, আর প্রতিবেশী থাকার কারণে এমনি বিয়েটাও হয়ে যায়। ঠিক আছে, তো 13 বছর বয়সে মেয়েটা 13 বছরের ছিলেন, আর ওনার বয়স ছিলেন 69 থেকে 83, 69 থেকে 14 বছর। তো মোটামুটি সেম এজের। তো সন্তান ছিলেন 4টে, হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস। ইতিহাসে সেরকমভাবে ইফেক্ট ইনাদের সেরকমভাবে দেখা যায় না। ঠিক আছে, তার মধ্যে যদি বলা হয় ধর্ম কী ছিলেন, ধর্ম অবশ্যই মনে রাখবা হিন্দু ধর্মের ছিলেন। কোন কাস্টের ছিলেন? হচ্ছে ছিলেন বৈশ্য কাস্টের। ঠিক আছে, বেশ, যেমন হয় না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো বৈশ্য ছিলেন ওনার, ব্যবসায়ী। তো এবার ইনি ছিলেন, যখন বয়স কম ছিল তখন দেখতে এরকম ছিলেন, তখন এতটাই মেধা ছিলেন যে উনি, দেখো আমাদের এখন হয়তো ট্রেন্ড আলাদা হয়েছে, চাকরি পেতে হবে, জব করতে হবে, একটা ট্রেন্ড আছে, কিন্তু জব খুব রেয়ার। আগের জব করতে চাইতো না সব, জব কী থাকতো, মেন প্রায়োরিটি থাকতো ব্যবসা। ঠিক আছে, মেন ব্যবসা, নিজের ধান্দা হবে, ব্যবসা হবে। তো এই যে ব্যবসা করার সিস্টেমটা কিন্তু ছিল, যেই কারণে সবাই উকিল, এই ল কিন্তু বিশালভাবে সবাই শিখেছে। তুমি যদি বিশ্বাস করবে না, এটা সত্যি কথা, যে আমাদের যে ফার্স্ট মিটিং হয়েছিল আইএনসির,
আইএনসির যে প্রথম মিটিং হয়েছিল 1885 সালে, সেই মিটিংয়ে 72 জনের মধ্যে 58 জন শুধুমাত্র ভালো ভালো একটা ব্যারিস্টার ছিলেন। ব্যারিস্টার মানে আর কিছুই না, বাইরে যে পড়াশোনা করাটা ব্যারিস্টার বলেন। আমাদের মহাত্মা গান্ধীও ব্যারিস্টার ছিলেন। তাহলে আমরা একটু বলি আমাদের দেশে এই 2-3টা ওয়ার্ড সম্বন্ধে একটু জেনে নেবে, তাহলে একটু ভালো হবে। একটা হচ্ছে অ্যাডভোকেট, আর হচ্ছে লয়ার, আর একটা হচ্ছে ব্যারিস্টার। ঠিক আছে। অ্যাডভোকেট মানে কি, লয়ার মানে প্রথমে বুঝে তাহলে বুঝতে পারো। লয়ার মানে হচ্ছে সেই যার কাছে লয়ের ডিগ্রি আছে, এখনও কেস লড়ালড়ি শুরু করেনি, কেস লড়তে শুরু করেনি, সে হচ্ছে কি, সে হচ্ছে লয়ার। যার কাছে কেস এখন লড়া শুরু হয়ে গেছে, কেস জিতেছে, হেরেছে, কোর্টে কেস লড়ছে, জিতছে, সেটা হচ্ছে অ্যাডভোকেট। ব্যারিস্টার আর লয়ার সেম জিনিস। যে লয়ের ডিগ্রি আছে তাকেই বলা হয় ব্যারিস্টার, যার লয়ের ডিগ্রি আছে ব্যারিস্টার। কিন্তু অবশ্যই সেটা বাইরে থেকে, যদি বাইরে থেকে লয়ের ডিগ্রি থাকে, তাকে সেটাকে বলে ব্যারিস্টার। আমাদের দেশের যদি কোনো ডিগ্রি থাকে লয়ের, তাহলে বলবো ওটা লয়ার। তারপর আমরা শিক্ষাজীবন ওনার যেহেতু ড্যাড একটা দিওয়ান ছিলেন, তো যেভাবে ওনার ড্যাডের মানে স্থানান্তর হয়, পোস্টিং হয়, সেরকমভাবে উনি পরিবার সহ রাজকোটে চলে যান। তো রাজকোটের দিওয়ান হওয়ার পর সেটা পরিবার সহ রাজকোটে কিন্তু স্থানান্তর হন। তো সেটাই কি হয়েছে যে 1881 সালে তো ভাবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন, পরে সেটা ছেড়ে দেন। এবার কি বলেছে, আইন পড়তে লন্ডন চলে যান, ইনার টেম্পলে যাত্রা। ঠিক আছে। আগে মানুষ জাহাজে করে যাত্রা করতো। ঠিক আছে। তো জাহাজে করে একটা দেশ থেকে একটা দেশ যেতে হতো। 1888 সালে তিনি কিন্তু জাহাজে করে যাত্রা যান। ঠিক আছে। মাতার কাছে শপথ নেন যে আমি কোনোদিন মদ্যপান করব না, নারী সঙ্গ থাকবো না, আর মাংস খাবো না, কারণ ওনার মা ছিলেন বৈষ্ণব ধর্মের। ঠিক আছে। সেজন্য ওনার মায়ের কাছে এইসব শপথগুলো করেছিলেন যে আমি কোনো দিনই করবো না। তো আইন পড়তে কোথায় গেছিলেন, এটা কিন্তু অনেক সময় পরে পরীক্ষায় লন্ডনে গেছিলেন। সেজন্য লন্ডন থেকে যে ডিগ্রিটা পেয়েছেন সেই জন্য এটাকে বলা হয় ব্যারিস্টার। কি বলা হয়, ব্যারিস্টার। ঠিক আছে। তারপরে কি, লন্ডনে কিছু জিনিস দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যা হচ্ছে এই ভগবদ্গীতা, বাইবেল, টলস্টয়। ঠিক আছে। ইনাদের দ্বারা বিশালভাবে প্রভাবিত হয়, যার কারণে উনি ব্যারিস্টার হয়ে যখন ভারতে ফেরেন, ভারতে সেরকমভাবে কেস স্টাডি সেরকমভাবে করতে পারছিলেন না। 1891 সালে ব্যারিস্টার হয়ে ভারতে ফেরেন। যান কবে এটা মনে রাখবে, 1888 সালে যান আর 1891 সালে আসেন। 1891 সালে 3 বছরের মধ্যে কিন্তু আইন পড়তে গিয়েছিলেন 1888 সালে, আর আইন পড়ে এসছেন 1891। এই 3-4 বছরে উনি ওনার ল ডিগ্রি কমপ্লিট করেন, যেটা আমরা ভারতের সাপেক্ষে সেটাকে বলি ব্যারিস্টার। তো এবার যদি জিজ্ঞেস করা হয় যে আইনি কর্মজীবন কিভাবে হয়, প্রথম কথা হচ্ছে আইনি পেশায় ব্যর্থতা আছে কিসে, এই যে বোম্বে, রাজকোট, এইগুলো নিয়ে উনি আইন পেশায় ট্রাই করছিলেন, কিন্তু কোনো রকম হয়ে ওঠেনি। না হওয়ার কারণে কি হয়েছে, একটা কেস ওনার একটা পরিচিত, ওনাদের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন, যার নাম হচ্ছে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি। ওনার একটা কোম্পানি ছিল দাদা আবদুল্লার, কোথায়, ইনি ছিলেন একটা গুজরাটি। ঠিক আছে। একটা গুজরাটি ছিলেন, ওনার একটা কোম্পানি ছিল, সেটা কোম্পানিটা কোথায়, দক্ষিণ আফ্রিকা। মনে রাখবে, দক্ষিণ আফ্রিকা। আমি দেখিয়ে দিচ্ছি একটা, এখানে এটা সাউথ আফ্রিকা, কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপে হলে ভালোভাবে বুঝতে পারতে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কী হয়েছে, এখানে কেস লড়তে গেছিলেন দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির হয়ে। কারণ এখানে একটা কী ছিল, মামলা পরিচালনার জন্য যাত্রা করেন, এবং এটি তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ায়। প্রথমে কি হলো, 1888 সালে লন্ডন গেলেন, 1891 সালে ঘুরে এলেন। এবার 1893 সালে 2 বছর পরে, যখন 2 বছর বোম্বে আর রাজকোটে কোনোরকমভাবে তার কাজ হয়ে উঠলো না, তখন দাদা আবদুল্লার কাছে এখানে লন্ডন গেছিলেন, কিন্তু এই সময় লন্ডন। ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবা 1893 সালে যেটা গেছিলেন সাউথ আফ্রিকা।
লন্ডন হচ্ছে ইউরোপ, লন্ডন হচ্ছে ইউরোপ, সাউথ আফ্রিকা হচ্ছে আফ্রিকা, আফ্রিকার পার্ট হচ্ছে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকার দাদা আবদুল্লার যে কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানির বিরুদ্ধে কোনো একটা মামলা করা হয়, ব্রিটিশরা মামলা করে কোনো কারণে। সেই মামলার হয়ে লড়তে গেছিলেন কে? মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপরে একটা ঘটনা ঘটে, ঘটনাটা দেখে নাও, তারপরে ম্যাপ থেকে তুমি বুঝে নেবে। যদি জিজ্ঞেস করা হয় দক্ষিণ আফ্রিকার জীবন ও সংগ্রাম, সংগ্রাম তো থাকবেই। দক্ষিণ আফ্রিকায় উনি 1893 থেকে 1900 মানে 14টা বছর, জানুয়ারি মাসের প্রথম থেকে যেহেতু এসেছিলেন, সেজন্য বলা হয় 1893 থেকে 1914 সাল অবধি ওখানে ছিলেন। এবার তোমার যদি জিজ্ঞেস করে ওখানেই পার্মানেন্ট ছিলেন, না না না, ভারতেও এসেছিলেন, ভারতের কংগ্রেসেও এসেছিলেন সেটা। তো ট্রেন যাত্রা একটা হয়েছিল, ট্রেন যাত্রা কী হয়েছিল বলছে, যখন উনি ডারবান থেকে ডারবান থেকে পিটোরিয়া যাচ্ছিলেন, ডারবান হচ্ছে একটা পোর্ট বর্ডার, সেখান থেকে পিটোরিয়া যাচ্ছিলেন। পিটোরিয়া যাওয়ার সময় ওনাকে মাঝপথে পিটার ম্যারিট জবাগ স্টেশনে প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে একটাই, যে এই প্রথমে ডারবান থেকে যাচ্ছিলেন পিটোরিয়া, এটা মনে রাখবা। ডারবান হচ্ছে পোর্ট, একটা পোর্ট থেকে প্রিটোরিয়া, মানে প্রিটোরিয়া হচ্ছে এখনও সাউথ আফ্রিকার রাজধানী কিন্তু প্রিটোরিয়া, ঠিক আছে। তো যাচ্ছিলেন, তো মাঝপথে যে পিটার ম্যারিট জবার্গ স্টেশনে নামিয়ে দেওয়া হয়। কেন নামিয়ে দেওয়া হয়? ওনার কাছে, উনি বিশাল বড় লোক, কারণ ওনার বাবা দিওয়ান। তো যখন ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলেন, তো ফার্স্ট ক্লাসের টিকিট কাটার পরে উনি ফার্স্ট ক্লাসে বগিতেই চাপবেন। তো ফার্স্ট ক্লাস বগিতে চাপার সঙ্গে ওখানে যেসব ছিলেন, যারা ব্রিটিশ ছিলেন, ব্রিটিশরা কিন্তু সব জায়গাতে ছিল, এটা মনে রাখবা। ব্রিটিশরা থাকা সত্ত্বে ওরা বললো যে টিকিট ফার্স্ট ক্লাসের আছে, ওনাকে বললেন যে তুমি বেরিয়ে যাও, এখানে থাকবে না, এটা তোমাদের মতো লোকেদের জন্য নয় ফার্স্ট ক্লাস, তোমাদের জন্য থার্ড ক্লাসে যাও, সেকেন্ড ক্লাসে যাও। তো বললো কেন? আমি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছি, আমি যাব। তো ওনা বলছে এটা হচ্ছে গোরা মানে সাদা চামড়ার লোকেদের জন্য, আর এটা কোনো কালো চামড়ার লোকেদের জন্য নয়। সরি টু সে, আমাদের যে গান্ধীজি ছিলেন একটু কালার হিসাবে তিনি শ্যামবর্ণ ছিলেন, ঠিক আছে। তো ইনাকে কী হয়েছে, ওনারা মদ্যপান করেছিলেন, গান্ধীজিকে ঠেলে সেই স্টেশনে বের করে দেন। এই ঘটনাটা উনি এতভাবে বুঝতে পেরেছেন যে, দেখো, প্রথম কথা যদি বলা হয় 1869 সাল থেকে 1893 সাল, এতটা বছর অবধি কিন্তু কোনো ধারণাই নেই। কী ধারণা নেই? যে ব্রিটিশরা কী করছে ভারতে, কেন করছে, কী করছে। কারণ উনি একটা বড় ঘর থেকে উঠে আসেন, ওনার কাছে সেই প্রবলেম মনে হয়নি। যখন উনি নিজে ফেস করলেন যে আমার জীবনের একটা এত বড় জিনিস জায়গায় এসে আমি যদি, ব্রিটিশরা এত অত্যাচার করছে, তাহলে আমাদের ভারত দেশে কতটা অত্যাচার করতে পারে, সেই জন্য একটা বর্ণ বিস্ময়, যে কালো বর্ণ সাদা বর্ণ, এই বিষয়ে যে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। তো সেই জন্য লড়াইয়ের সিদ্ধান্তের জন্য দাদা আবদুল্লাহকে বলে, দাদা বুঝি কী হয়েছে? বলছে আমি এদের সঙ্গে লড়াই করব। পাগল নাকি? আমি কত বছর ধরে আছি, লড়াই করতে পারি না, আমার ওপরে কেস করে দিয়েছে, তুই সেই কেসটা লড়ে দেয়, তাহলেই হবে। আমি বলছি না দাদা, এরা যা অত্যাচার করছে কালো বর্ণ ধলো বর্ণ নিয়ে, তাহলে তো আমি সারা জীবন অত্যাচার সয়ে যেতে হবে। আমাকে টাকা পয়সা আছে, আছে, আমি লড়াই করার মতন সামর্থ্য আছে, চিন্তা করছি, ব্যাপার নেই। তো বলছে ঠিক আছে লড়, তো আমি আছি তোর সঙ্গে। ঠিক আছে, সেজন্য দাদা আবদুল্লাহ কিন্তু ওনার সঙ্গে ছিলেন লড়াইয়ের জন্য। তো এই ঘটনা কিন্তু এই হয়েছিল ডারবান থেকে তোমার পিটোরিয়া যাওয়ার সময়, তো এটা দাদা আবদুল্লাহ সাপোর্ট করেছিল। তো এই যে সব ঘটনাটা ঘটেছিল, তিনি ওখানে একটা ইন্ডিয়ান ওপিনিয়ন একটা পেপার চালু করেন, ইন্ডিয়ান ওপিনিয়ন, ঠিক আছে। তো ইন্ডিয়ান ওপিনিয়ন চালু করেন, আর এই চালু করার সঙ্গে সঙ্গে ইনি ব্রিটিশদের যেসব প্রবলেমগুলো সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়, যে হ্যাঁ, যে এটা ওটা, ঠিক আছে। তো প্রবলেমটা তুলে ধরতে লাগেন, যে এটা প্রবলেম, ওটা প্রবলেম। তো ইন্ডিয়ান ওপিনিয়ন কিন্তু ভারতে নয়, এটা কোথায় ছিল তোমার, এটা ইন্ডিয়ান ওপিনিয়ন ছিল তোমার সাউথ আফ্রিকাতে, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে কি, এটা মনে রাখবা যে 1894 সালে
নাটাল সত্যাগ্রহ, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেন। কারণ ইনি এটা করার পেছনে কোনো কারণ ছিল না, কারণ হচ্ছে 1893 সালে তিনি অত্যাচারিত হন, আর অত্যাচারিত হওয়ার কারণে তিনি 94 সালে একটা কংগ্রেস গঠন করেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য। প্রোটেস্টটা কেমন হবে? অহিংসা, অবশ্যই অহিংসা আর সত্য, অহিংসা ও সত্য, এই সত্য আর অহিংসার ওপর ডিপেন্ড করে কংগ্রেস হবে, যে একটা ন্যাটাল সত্যাগ্রহ গঠন করে 1894 সালে। সেজন্য জিজ্ঞেস করা হয় গান্ধীজির প্রথম সত্যাগ্রহ মানে কংগ্রেসের নাম কি? নাটাল সত্যাগ্রহ, ঠিক আছে। 1899 সালে কি হয়, বোয়ারে যখন যুদ্ধ চলছিল, বোয়ার যুদ্ধ নাম, এটা ইতিহাসে বিশাল ফেমাস আছে, সেখানে ভারতীয় অ্যাম্বুলেন্স কোর গঠন করেন। এটা বিশাল ইম্পর্টেন্ট, ছোটোখাটো পরীক্ষায় পড়ে না, বড় বড় ডব্লিউবিসিএসের মেন বা অন্যান্য পরীক্ষায় পড়ে, যে 1899 সালে যে বোয়ার যুদ্ধের সময় অ্যাম্বুলেন্স কোর গঠন করেন তিনি কিন্তু করেন। ফিনিক্স ফার্ম, ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন ডারবানের কাছে, ফিনিক্স ফার্ম গঠন করেন। আমাদের যেমন আশ্রম আছে, সবরমতী আশ্রম কোথায়? গুজরাটে, সেম ওখানেও একটা করেছিলেন, এসব কিন্তু ওখানে করেছিলেন। তো 1906 সালে যখন সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেন, সত্যাগ্রহ সত্যের প্রতি আগ্রহ দেখিয়ে কোনো কিছু জয় করা, সেটা হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন, যেটা এশিয়াটিক অর্ডিন্যান্সের বিরুদ্ধে হয়। এশিয়াটিক অর্ডিন্যান্স বলতে ওখান থেকে কিছু মানুষ, ভারতের কিছু মানুষ যে সাউথ আফ্রিকায় কিছু কাজ করতে আসতো, সেখানকার মানুষদের মানে পাসপোর্ট কাগজ টাগজ সব নিয়ে নেওয়া হতো। নিয়ে নেওয়ার বিরুদ্ধে কিছু ওরাকে রায় দেওয়া, ওরাকে ঠিকঠাকভাবে মানে ন্যায় দেওয়ার, ঠিক আছে, পক্ষে যে মানে কাজ করেছিল, সেটা হচ্ছে এশিয়াটিক অর্ডিন্যান্স, যেটা জারি করেছিল তাদের বিরুদ্ধে, এটা সত্যাগ্রহ করেছিল, যে জিত হয়েছিল। তো 1908 সালে ওনাকে কিন্তু জেল খাটতে হয়। কোথায় জেল খাটে? জেল খাটে সাউথ আফ্রিকাতে। তো 1908 সালে প্রথমবারের মতন কারাবরণ করেন উনি, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে, টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন কোথায়? জোহানসেনবার্গের কাছে। কারণ উনি, ওই কোশ্চেনটাও আছে, উনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তো মনে রাখবা, টলস্টয় একটা নাম আছে, টলস্টয়, তারপর হচ্ছে রাস্কিন বন্ড, রাস্কিন বন্ড, ঠিক আছে। ইনাদের দ্বারা কিন্তু বিশালভাবে প্রভাবিত হয় উনি, মানে ওনাদের ভাবনা চিন্তা এসব ধারণাগুলো। তো 1913 সালে যে নিউ ক্যাসেল মার্চ, যেখানে খনি শ্রমিকদের নিয়ে বিশাল পদযাত্রা করেছিলেন, নিউ ক্যাসেল মার্চ করেছিলেন, যেটা খনি শ্রমিকদের নিয়ে বিশাল যাত্রা, যেখানে ওখানে খনি শ্রমিকদের বিশাল অত্যাচারিত করা হচ্ছিল, প্লাস ওনাদের যে বাড়ি যাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল, যে বাড়ি ছাড়বে না বলছিল, পাসপোর্ট নিয়ে ছাড়ছে না, কোনো একটা কাগজ যেটা অ্যাগ্রিমেন্ট সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, এরকম নিয়ে কোনো প্রবলেম থাকার কারণে এটা করেছিল নিউ ক্যাসেল মার্চ, মনে রাখবে, খনি শ্রমিকদের জন্য। তো এবার কি হয়েছে? এবার যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার স্মার্টস গান্ধী চুক্তি হয়েছিল। স্মার্ট গান্ধী চুক্তি কী হয়েছিল? এখানে বলা হয়েছিল যে ভারতীয়দের যে কিছু অধিকার সেটা কিন্তু জানে দেওয়া হয়, জানে মানে ধরে নাও, এখানে ব্রিটিশরা শুধুমাত্র ইন্ডিয়াতে আছে তা তো কিন্তু নয়, ওরা সাউথ আফ্রিকাতেও আছে। তো সাউথ আফ্রিকাতে ওখানে কিছু তো ব্রিটিশ মানে ইন্ডিয়ান কিছু ব্যক্তি আছে, তো ইন্ডিয়ান ব্যক্তিরা জানে কিছু রাইটস পায়, জানে কিছু রাইটস ওনাদের দেওয়া হয়, সেই ব্যাপারটা কিন্তু হয়। সত্যি কথা বলছে যে এই রাইটস কিন্তু পেয়েও গেছিলো। তো এবার আমি যদি বলি এখানে কী কী মনে রাখার মতো আছে, তুমি কী কী মনে রাখবা? প্রথম নাটাল সত্যাগ্রহ, নাটাল কংগ্রেস, সে সত্যাগ্রহ করেছিল, নাটাল সত্যাগ্রহ, ঠিক আছে। তারপর হচ্ছে বোয়ারের যুদ্ধের সময় অ্যাম্বুলেন্স কোর, ফিনিক্স ফার্ম, আর হচ্ছে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন, এটি মনে রাখবা। তাছাড়া মনে রাখার মতো নেই। প্রথমবার কারাবাস, এটা 1908 সালে ওটা সাউথ আফ্রিকাতে হয়েছিল। এবার আমি চলে আসবো নেক্সট, এটা মনে রাখবে, গান্ধীর লেগাসি ছিল দ্য নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, যেটা 1894 থেকে 1994 চলেছিল, কিন্তু ছিল না। এটা ছিল সেই ফিনিক্স ফার্ম গঠন করেছিল সাউথ আফ্রিকাতে, ফিনিক্স ফার্ম আছে, এটা ফিনিক্স ফার্ম ছিল। এটা ছিল টলস্টয় ফার্ম, ঠিক আছে, টলস্টয় ফার্ম করেছিলেন, ওখানে যে মানুষ কিছু থাকবে, কাজে করবে, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকায় মূল অবদান কি? সত্যাগ্রহ দর্শনের জন্ম, মানে উনি যেগুলো সত্যাগ্রহ করেছিলেন তার কিন্তু ফল পেয়েছিলেন, তবুও সেই জন্য তো যেটা আমি কাজ করছি সেটা যদি ফল না পাই, তো সেটার প্রতি এনার্জি কিন্তু আমার কমে যাবে। তারপরে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা বের করেছিলেন। যদি বলা হয় গান্ধীজির প্রথম পত্রিকার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। অনেকগুলো পত্রিকা বের করেছিলেন, হিন্দ স্বরাজ আছে ওনার পত্রিকা, তারপরে হচ্ছে তোমার
হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান ওপিনিয়ন হলো, তারপর হচ্ছে হরিজন, ঠিক আছে, এইগুলো অনেকগুলো পত্রিকা আছে। তারপরে হিন্দ স্বরাজ বললাম, হরিজন বললাম, তারপরে আর একটু কী ছিল, ইন্ডিয়ান ওপিনিয়ন, আর কিছু একটা ছিল, ঠিক আছে, আমি বলছি মনে করে। তারপর হচ্ছে জন রাস্কিন্ডের আনটু দিস লাস্ট, জন বললাম না, জন রাস্কিন্ড, ঠিক আছে, রাস্কিন রাস্কিন জন রাস্কিন, সরি রাস্কিন বন্ড বললাম আমি, মনে হয় ভুল বলেছে। জন রাস্কিনের যে আনটু আনটু দ্য লাস্ট, এই বইটার দ্বারা বিশাল অনুপ্রাণিত হয়, এবং টলস্টয়ের সঙ্গে মানে পত্র যোগাযোগও চলে ওনার। টলস্টয়ের ভাবনা চিন্তা নিয়ে কীভাবে কী করবো না করবো সেটা নিয়ে কিন্তু কথা হয়। তাহলে ইনার দুজনের নাম কিন্তু অবশ্যই মনে রাখবা, জন রাস্কিনের আর টলস্টয়ের সঙ্গে যোগাযোগ, এদের ভাবনা চিন্তা কিন্তু ওনার মধ্যে ছিল। প্রথম পত্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন। তারপরে কি, ভারতের প্রত্যাবর্তন ও গুরু নির্দেশ। এবার যদি বলা হয় একজন পলিটিক্যাল গুরু মানতেন কাকে, গোপালকৃষ্ণ গোখলেকে। গোপালকৃষ্ণ গোখলেকে কিন্তু গান্ধীজি তার পলিটিক্যাল গুরু মানতেন। ভারতে কিন্তু উনি 1905 সালে 9 জানুয়ারি, এটা কিন্তু নয়, এরকম আসা যাওয়া, এটা অফিসিয়ালি আসা যাওয়া বলা হয়, যে পুরোপুরি আমি চলে এলাম যে এই দিনটা, ঠিক আছে, সেই জন্য এই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস, ঠিক আছে, বলা হয়। তো নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা বলা হয়। যদিও ইনি, যদি জিজ্ঞেস করা হয়, কংগ্রেস অধিবেশনে এসছিলেন, কিন্তু এর আগেও এসছিলেন, সেটা আমরা বলছি আমরা। তাহলে কী বললাম, গোপালকৃষ্ণ গোখলে ছিল ইনার পলিটিক্যাল বা রাজনৈতিক গুরু, যিনি কিনা 1 বছর ভারতে পরামর্শ দিয়েছিলেন যে 1 বছর ভারতে শুধুমাত্র ভ্রমণ করো, প্রত্যেকটা জায়গার মানুষের প্রবলেম বোঝো, সে প্রবলেমগুলো তুমি কীভাবে তোমার জীবনে কাজে লাগাতে পারছো সেটা দেখো, কিভাবে এর উন্নতি করা যায়। তো 1915 সালে উনি আহমেদাবাদে সবরমতী আশ্রম, কিন্তু গুজরাটের আহমেদাবাদ, সবরমতী আশ্রম গঠন করেন, যেটা হচ্ছে ভারতে এসে তার প্রথম আশ্রম। যদি জিজ্ঞেস করা হয় ভারতে এসে তার প্রথম আশ্রমের নাম কি, হচ্ছে এটা, ঠিক আছে। আর যদি বলা হয় ইসে সাউথ আফ্রিকায়, তাহলে বলবো ফিনিক্স ফার্ম, ঠিক আছে। তো ওটাও আশ্রম টাইপের একটা। উনি বোয়ারের যে যুদ্ধে অবদান যে পেয়েছিলেন, বোয়ারের যুদ্ধে মানে যেখানে বোয়ারের যুদ্ধ হচ্ছিল, সেখানে কিন্তু মানে অ্যাম্বুলেন্স কোর গঠন করেছিলেন, যে মানুষকে অ্যাম্বুলেন্স শেয়ার করা, মানুষের যেন যুদ্ধে যারা হচ্ছে প্রবলেম হচ্ছে তার আগে সাপোর্ট করা, সেজন্য অ্যাম্বুলেন্স কোর বানিয়েছিলেন। আর অ্যাম্বুলেন্স কোর বানানোর কারণেই উনি কাইজার-ই-হিন্দ পদকটি কিন্তু পান। কাইজার-ই-হিন্দ, এটা ব্রিটিশরা পদক ওনাকে দিয়েছিলেন, কাইজার-ই-হিন্দ পদক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সবরমতী আশ্রম, যেখানে গান্ধীজি প্রতীক আছে, চরখা আছে, আর এটা হচ্ছে তার ঘরটা যেখানে থাকতেন গান্ধীজি। আর এখানেই কিন্তু রিসেন্ট এই ঘরটাতে, সবরমতী আশ্রমে রিসেন্ট জো বাইডেন, যিনি আগের জো বাইডেন এখানে এসেছিলেন। জো বাইডেন এসে কী আছে, এনার সঙ্গে দেখাচ্ছিলেন অহিংসা ও সত্য ব্যাপারটা পুরো বিশ্বে প্রচার করার জন্য, অহিংসা ও সত্য ব্যাপারটা পুরো প্রচার করা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূমিকা কী ছিল, তো প্রথম বিশ্বযুদ্ধে যে ছিল ভূমিকা, ঠিক আছে, তিনি কিন্তু বলেছিলেন একটা যুদ্ধ, কী বলেছিলেন, যে ব্রিটিশদের যুদ্ধে প্রচেষ্টার জন্য সহায়তা করতে, যে ব্রিটিশে যখন আমাকে হেল্প করছে তো সহায়তা করো তোমরা, সেটা কিন্তু বলেছিলেন, যেটা ওনাকে সারা জীবন। দেখো এবার শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেছে, তখন ব্যাপারটা কি, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যেখানে আমাদের ব্রিটিশরা যুদ্ধে নেমে যায়। তো এবার কী করবে, সাপোর্ট তো এবার বলছে, আমাদের গান্ধীজি বলছে যে অবশ্যই ব্রিটিশ যুদ্ধে অবশ্যই সহায়তা করেন, অ্যানাউন্স করলেন যে হ্যাঁ তাহলে সহায়তা করা উচিত। ঠিক আছে, কেন সহায়তা করবে, সহায়তা এই কারণে করেন যে যদি আশা ছিল একটা, যে যুদ্ধে যদি যেতে ওরা, তাহলে একটাকে স্বায়ত্ত শাসন দিতে পারে। স্বায়ত্ত শাসন মানে স্বায়ত্ত শাসন বলতে তোমরা সব কিছু শাসন করবা, মানে সব শেষে একটা ডিসিশন সেটা ব্রিটিশ দ্বারা কমপ্লিট হবে, যেটাকে ডোমিনিয়ন স্ট্যাটাস বলে, ঠিক আছে। তো এটা দেওয়ার একটা চান্স হওয়ার কারণে এই কারণে আরও ঘোষণা করেছিলেন যে তোমরা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দাও, দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে শক্ত করো, দিয়ে ব্রিটিশদের জন্য লড়াই করো, এসব কথাগুলো তো বলেছিলেন, ঠিক আছে। তারপরে কি, ওটা হয়ে গেল, যেটার জন্য প্রবলেম হলো, সমস্যা হলো। এবার 2 বছর কিন্তু কাটানো হয়ে গেল,
15-তে ভারতে এসছেন, 16 চলে গেল, 1917 সাল চলে এলো। 1917 সাল যেটা আছে সেটা হচ্ছে প্রথম বড় আন্দোলন। আর একটা কথা বলে রাখি যে 1885 সালে কংগ্রেস গঠন হয়েছে ঠিকই, কিন্তু কংগ্রেস সেটা এলিট পার্সনের মধ্যেই কিন্তু সীমিত ছিল, এলিট পার্সনের মধ্যে ছিল। আর যতক্ষণ না গান্ধীজি আসছেন সেটাকে মাস মুভমেন্টে কনভার্ট করেছেন। মাস মুভমেন্ট মানে বিশাল বিশাল সাধারণ মানুষকে এই জিনিসের মধ্যে নিয়ে এসছেন। তো চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে প্রথম হয়, যেখানে আমরা দেখতে পাই যে বিহারের একটা চম্পারণ এলাকায় নীল চাষিদের ওপর অত্যাচার করা হয়। কিসের জন্য? প্রথম কথা হচ্ছে ব্রিটিশদের একটা নীল, ঠিক আছে, এই যে নীল চাষ করার জন্য জোর করা হতো, বাধ্যতামূলক করা হতো। প্রথমে কিন্তু নীল চাষ করাও হতো ওখানে, কারণ নীল যে নীল ডাই, ঠিক আছে, এটা কিন্তু বিশাল একটা ছিল, বিশাল ডিমান্ড ছিল, কারণ জামা কাপড়ের রং একটু অন্য টাইপের হবে, ঠিক আছে। তো এই কারণে একটু ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, তো এর ডিমান্ড কিন্তু ইউরোপে বিশাল ছিল। যার কারণে ব্রিটিশরা জোর করে সবচেয়ে যেখানে বেস্ট জমির মধ্যে 3 কাঠা, 1 বিঘার মধ্যে 1 বিঘা 20 কাঠার মধ্যে 3 কাঠা কিন্তু নীল চাষ করতে বলতো। এটা সবাই বিরোধিতা করে, বলছে না আমাদের জমি তো নষ্ট হয়েছে, আমরা করব না। সেই সময় বিহারের একজন লিডার ছিলেন, নাম হচ্ছে রাজকুমার শুক্লা। উনি কী করলেন, গান্ধীজিকে আমন্ত্রণ জানালেন যে চম্পারণ আসুন, তাহলে একটু ভালো হবে। তো এলেন, এবার এসে উনি সেটার বিজয় পেলেন যে না ঠিকই বলেছেন, ঠিক আছে। সব কিছু দেখলেন, সত্যতা দেখলেন, দিয়ে বিজয় হলো, কমিটি গঠন করলো, তদন্ত গঠন করতে বাধ্য হয়। এটি ভারতের মাটিতে গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ। মনে রাখবে, প্রথম সফল সত্যাগ্রহ কি হচ্ছে? চম্পারণ সত্যাগ্রহ। এরপর হচ্ছে খেরা হচ্ছে গুজরাটের একটা জেলা, খেরা, যেখানে ফসল নষ্ট হয়ে গেলেও কর মুকুব করার কথা কিন্তু বললো না। সরকারকে বলছে না, যারা কৃষক আছে তারাকে বলছে না, আপনাদের যাই হোক না কেন আপনাদেরকে দিতেই হবে, কর দিতেই হবে, ঠিক আছে, বলছে কর দিতেই হবে। তো এবার এখানে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু যুক্ত হয় যে আমি গান্ধী তো ভালো নাম হচ্ছে, আমি যতটা হেল্প করতে পারি আমি চেষ্টা করি। তো কৃষকদের আন্দোলনে যায়, সরকার শেষ পর্যন্ত কর আদায় স্থগিত করে যে হ্যাঁ আর তোমাদের কর নেওয়া হবে না, তোমরা কর ফসল উৎপন্ন হয়নি, নষ্ট হয়ে গেছে, সেজন্য কর বন্ধ। এটাও কিন্তু তাহলে সাকসেসফুল হয়। আরেকটা কথা বলা ভালো, এটার আগে একটা আমেদাবাদ মিল হবে, ঠিক আছে। আমেদাবাদ মিল আগে, প্রথমে মনে রাখবা, প্রথমে হচ্ছে চম্পারণ, তারপরে হচ্ছে আমেদাবাদ, তারপরে হচ্ছে খেরা, ঠিক আছে। চম্পারণ, আমেদাবাদ, খেরা। তো চম্পারণ হচ্ছে 1917 সালে, এটা মনে রাখবা মার্চ মাসে 1918 সালের, আর এটা মনে রাখবা এপ্রিল মাসে 1918 সালের, ঠিক আছে। এই দুটো জায়গাতের মধ্যে আমাদের আমেদাবাদে দেখব, আমেদাবাদে যে মিল হয়েছিল সেটা আমরা ইনডেপথ পড়বো, কোনো সমস্যা নেই। এখন জাস্ট গান্ধীজির সম্বন্ধে পড়ছি, গান্ধীজি এসব ইসে যুক্ত ছিলেন সেটাই আমরা কিন্তু জানবো। যেটা এখানে যদি বলা হয় যে বস্ত্রকর্মী ছিল, সেই সময় কিন্তু এই গুজরাটে প্লেগ বিশাল ছড়িয়ে যায়, ঠিক আছে। প্লেগ ছড়িয়ে যাওয়ার কারণে প্লেগ তো ছড়িয়ে গেছে ঠিকই, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে প্লেগ ছড়িয়ে যাওয়ার কারণে এবার কর্মীরা বাড়ি যেতে চাইছে, যে ওরা যান বাঁচে লাখো পায়, সেরকম ব্যাপার। তো এবার সবাই চলে যাচ্ছে। এবার কি বলেছে যে আহমেদাবাদে দিয়েছিল যে নামটা মনে পড়ছে না, আম্বালা সারাভাই, এরকম কিছু নাম ছিল, আম্বালা সারাভাই, ঠিক আছে। আম্বালা সারাভাই, ওনার একটা বোন ছিল, নাম হচ্ছে অনুসুয়া সারাভাই, ঠিক আছে। এই অনুসুয়া সারাভাই কিন্তু গান্ধীজিকে সাপোর্ট করেন যে হ্যাঁ এটা কিন্তু প্রথম ভুল করছেন, এটা ঠিক করুন, ঠিক আছে। তো মজুরি বৃদ্ধির দাবি কিন্তু ছিল, মজুরি বৃদ্ধি, প্লেগের জন্য সমস্যা ছিল। তো বলেছিল যে মালিক পক্ষ যে আমরা প্রথমে 50% আপনাকে দেব, পরে বলছে যে দেবই না,
ও দিলেও আমরা 15%, 10 থেকে 15% দেবো। তো গান্ধীজি যে প্রথম অনশন ধর্মঘট শুরু করে দেন, যে আমি অনশন করতে লাগলাম, যতক্ষণ না দেবেন আমি উঠবো না। তো বলছে গান্ধীজির কিছু প্রবলেম হয়ে গেলে লোকজন খেপে যাবে, তো সেজন্য মালিক পক্ষ 35%-এ রাজি হয়। আম্বালা সারাভাই, অনুসুইয়া সারাভাই, ওনার বোন যে কিনা সাপোর্ট করে গান্ধীজিকে দিয়ে 35%-এ রাজি হয়। প্রথম অনশন করেন মানে কি হাঙ্গার স্ট্রাইক। তো এটার মধ্যে মনে রাখবা, আহমেদাবাদ ছিল প্রথম হাঙ্গার স্ট্রাইক। এটা ছিল প্রথম তোমার সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, মানে হচ্ছে আইন অমান্য আন্দোলন প্রথম। আর খেরা আন্দোলন ছিল নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে। প্রথম নন কোঅপারেশন মুভমেন্ট কি আমরা বলবো খেরা, প্রথম আইন অমান্য তাহলে বলবো চম্পারণ, প্রথম হাঙ্গার মানে অনশন তাহলে বলবো আহমেদাবাদ। তারপরে আমরা চলে আসবো রাওলাট আইন কি, সেই সময় ব্রিটিশদের একটা ডিফেন্স অ্যাক্ট এসেছিল 1915 সালে। 1915 সালে ডিফেন্স অ্যাক্টের বলা ছিল যে সেই সময় ডিফেন্সরা স্ট্রিক্টভাবে অর্গানাইজ করার জন্য। কেন স্ট্রিক্টভাবে? 1914 সালে কি হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এবার যদি মিডলে ওরা কোনো কিছু সমস্যা করে, সেজন্য 1918 সাল অবধি যে কোনো রকমভাবে কোনো ব্রিটিশরা যেন কোনো প্রবলেম করতে না পারে, মানে ব্রিটিশরা যেন ইন্ডিয়ানরা ব্রিটিশদের বিরুদ্ধে, সেটা ডিফেন্স অ্যাক্ট একটা 1915 সালে নিয়ে চলে এসেছিলো। তো সেটা তো গেল, গান্ধীজিও সাপোর্ট করলো যে হ্যাঁ ঠিক আছে তোমরাও সাপোর্ট করো, সেনাবাহিনীতে যোগ দাও। যখন 1918 সালে যখন শেষ হলো যুদ্ধ, বলল এদের কিছু মানুষ এখনও শুধরাবে না, তো এদের জন্য একটা রাওলাট আইন নিয়ে আসা হলো। রাওলাট আইন কি? রাওলাট আইন হচ্ছে একটা ব্ল্যাক ল, যেটাতে বলা হয়েছে যারা কোনো একটা ব্যক্তিকে সন্দেহর বশে আমরা 2 বছরের জন্য কারাগারে রাখতে পারি, সেটাতে কোনো রকম অ্যাপিল করতে পারবে না, উকিল করতে পারবে না, আর 2 বছরের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশানও করতে পারবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশান আর হচ্ছে উকিল, ঠিক আছে। হ্যাঁ, দলিলও হবে না, এরকম ছিল, ঠিক আছে। তো ওটা উকিলও হবে না, মনে রাখবা উকিল আর অ্যাপিল কিছুই হবে না, মানে তোমার 2 বছর মানে কারাগার। তো এটা একটা কালো আইন হিসাবে জানা হয়। তো কালো আইন বলেছিল, গান্ধীজি বললো যে কালো আইন, এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো এর রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন বিশালভাবে হলো। তো রাওলাট আইনের বিনা বিচারে গ্রেপ্তার করে অধিকার ব্রিটিশদের গ্রেপ্তার হওয়া। গান্ধী সত্যাগ্রহ শুরু করলো, সত্যাগ্রহ সভা গঠন করলো যে না এটা ভুল হচ্ছে, এটা ঠিক করা দরকার। 6 এপ্রিল 1919 সালে পুরো ভারতে হরতাল মানে যেটা এখন বর্তমানে আমরা করি না, স্ট্রাইক। আজ এই পার্টি ডেকেছে স্ট্রাইক, আর কালকে ওই পার্টি ডেকেছে। তো স্ট্রাইক পুরো ভারতের মধ্যে স্ট্রাইক শুরু করেছে কে? 6 এপ্রিল 1919 সালে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবা। তাহলে রাওলাট আইনের জন্য হলো। এবার এই রাওলাট আইনের বিরুদ্ধে দুজন ব্যক্তিকে কিন্তু ধরে নেওয়া হয়। দুজন ব্যক্তির নাম কি হচ্ছে সৈফুদ্দিন কিচলু ও সত্যপাল মালিক। দুজন নেতা ছিলেন, লোকাল লিডার, ঠিক আছে, বাট অনেক বড় নাম আছে, এলাকার মধ্যে বিশাল নাম। তো কী আছে বললাম, সৈফুদ্দিন কিচলু আর সত্যপাল মালিক, এই দুজন যারা ছিলেন তারা ধরা পড়েন এই রাওলাট অ্যাক্টের মাধ্যমে। রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে হয়, কিন্তু 2 বছর যেহেতু আগে বের করবে না, সমস্যা হবে। তো এদের কি হয়েছে, এদের যেন শান্তিপূর্ণ একটা সভার আয়োজন করা হয়। শান্তিপূর্ণ একটা সভার আয়োজন করা হয়, সেটা কোথায়? শান্তিপূর্ণ একটা সভার আয়োজন করা হয়, সেটা হচ্ছে এখানে জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটা শান্তিপূর্ণ হয়, যেটা 13 তারিখ 1919 সালে সবাই জমা হলো। আর যদি জালিয়ানওয়ালাবাগ কিন্তু ঘুরতে যাও, আমি গিয়েছিলাম একবার, তো এই জায়গাটা হচ্ছে এরকম একদিকেই আছে, এখন ওটা স্ট্রাইকভাবে আছে, খুব সুন্দর। বেরোনোর রাস্তা কিন্তু নেই, এখানে ছোট একটা পথ আছে তোমার, ওটা এখনও ভালোভাবে রেখেছে, মানে একটা স্মৃতি হিসাবে যে কতটা খারাপভাবে অত্যাচার করেছিল শিখেদের ওপর। এখানে অফিসিয়াল হিসাবে 379 থেকে 1000 জন মানুষের নিহত হওয়ার কথা বলেছে। জেনারেল ডায়ার, সে কিন্তু
গুলি চালানোর কথা বলেছিলেন, বলেছিলেন যে গুলি চালিয়ে দাও, ঠিক আছে। সেই জন্য নিরস্ত্র যে মানুষগুলো ছিল সেটার ওপর কিন্তু গুলি চালিয়েছিল কে? জেনারেল ডায়ার। এখানে গান্ধী যেটা কাইজার ই হিন্দ, যেটা বোয়ারের যুদ্ধের কারণে অ্যাম্বুলেন্স কোর বানিয়েছিল সেই কারণে পেয়েছিল, সেই পদকটা বললো না না না, তোমরা ভালো মানুষ নও, তোমাদের কাছে আমরা কোনো রাখবো না। এই ঘটনা গান্ধীজিকে সম্পূর্ণ স্বরাজের পথে নিয়ে যায়। স্বরাজ মানে হচ্ছে নিজে রাজত্ব করার। আগে কি ছিল? আগে বলছে ডোমিনেন্ট স্টেটস, মানে স্বায়ত্ত শাসন হলেই হয়ে যাবে, মানে ওনারাই থাকবে কিন্তু আমরা জাস্ট ওদের আন্ডার হয়ে কাজ করব। তারপরে হচ্ছে খিলাফত আন্দোলন। হ্যাঁ, খিলাফত আন্দোলন কি? খিলাফত আন্দোলন হচ্ছে যখন 1918 সালে শেষের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, তো পুরো বিশ্বের মুসলমানদের জন্য একজন খালিফা থাকতো। খালিফাটা কোথাকার ছিল? তুর্কির। তো তুর্কি প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু দাঁড়ায়। ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ করে তখন কি হয়, তুর্কি যে খালিফা তাকে ব্রিটিশরা পদচ্যুত করে এবং তাকে অপমান করে। সেজন্য পুরো বিশ্বের মুসলমান যেখানে যেখানে মুসলমান ছিল তারা ওই তুর্কির যে তাদের খালিফাকে মানে অপমান করার কারণে পুরো বিশ্বে কিন্তু আন্দোলন হয়। তো তুরস্কের যে পরাজয়ের পর খালিফার পদ থেকে বিলুপ্তির আশঙ্কায় ভারতের মুসলমানের আন্দোলন কিন্তু হয়। এই খিলাফত আন্দোলন শুরু করেন আলী ভ্রাতৃদ্বয়, মোহাম্মদ ও সৈকত আলী সঙ্গে হাত মেলান শুরু করেছিলেন এরা। কিন্তু গান্ধী বলল যে একটা বিশাল বড় সুযোগ আছে। কি সুযোগ? এটা হিন্দু আর মুসলিমকে এক করার। আগে কিন্তু হিন্দু মুসলিম এক ছিল না, কারণ কি রিসেন্ট তুমি যদি আমরা পড়াবো ওটা 1919 সালে, এটা তখন হিন্দু ঐক্য সেরকমভাবে কিন্তু ছিল না। এবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে হিন্দু ঐক্যের জন্য। তো এই জন্য এই যে অসহযোগ আন্দোলন শুরু করবে বলেছিল, যে অসহযোগ আন্দোলন তো নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, যেটা কিনা 1920 সালে নাগপুর সেশনের স্পেশাল সেশন নাগপুর সেশনের মাধ্যমে শুরু করা হয়। এই অসহযোগ আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হয়। এই কারণে অনেকে যারা ছিলেন তারা কিন্তু বিশালভাবে খুশি হয়নি। তার মধ্যে আমরা চিত্তরঞ্জন দাসকে পাই, মতিলাল নেহেরুকে পাই, ঠিক আছে। এনারা বলছেন আপনি ধর্মীয় একটা খিলাফত আন্দোলন, একটা ধর্মীয় আন্দোলন, আর নন কোঅপারেশন মানে হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলন, আপনি কিভাবে একটাকে মিক্স করতে পারেন? বলছে না, এটা দরকার আছে। তো উনি একটা বিশাল বড় মহৎ ব্যক্তি, ওনার ওপর কেউ কথাও বলতে পারেনি। এবার যখন আমরা অসহযোগ আন্দোলন পড়বো তখন দেখবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেই কারণে তো মেনটা খিলাফত সংকট, মন্টেগু চেমসফোর্ড যে সংস্কার নিয়ে এসেছিল 1919 সালে, এইসবের বিরুদ্ধে কিন্তু বিশালভাবে প্রোটেস্ট করার জন্য এটা হয়েছিল। আমরা অসহযোগ আন্দোলন, এই খিলাফত আন্দোলন যাই কিছু হোক না কেন ইনডেপথ পড়বো, কিন্তু যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন করবো, এখন আমরা গান্ধীজির সাপেক্ষে পড়ছি, সেজন্য এটা জাস্ট শর্টে জানতে হবে শুধু যে এই সবগুলো পয়েন্ট ছিল মেন পয়েন্ট। এই পয়েন্টগুলোর ডিটেলস বলা হবে। মূল কর্মসূচি কী ছিল? সরকারের উপাধি ও পদ সেটা বর্জন করব। নন কোঅপারেশন মানে কি, আমরা কোঅপারেট করব না, মানে আমরা সহযোগী হব না, আমাদের নিজস্ব একটা ব্যাপার থাকবে। আদালতে যারা জাজ ছিলেন, কোর্টে করতেন, তারা কোর্টে জাজ হবে না। বিদেশি পণ্য আমরা ব্যবহার করব না, খাদির ব্যবহার করব। সরকারি বিদ্যালয় বর্জন করব, জাতীয় বিদ্যালয় স্থাপন করব। আইনসভা নির্বাচন বর্জন করব, ঠিক আছে। তারপরে কি, ভালোই চলছিল, বিশালভাবে সাকসেস হয়েছিল। আমরা ভেবেছিলাম যে 2022-এর মধ্যে আমরা স্বাধীন। তারপরে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কী ঘটলো? ঘটনাটা ঘটে গেল যে চৌরি চৌরা কি, আবার উত্তরপ্রদেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে চৌরি চৌরা। উত্তরপ্রদেশের একটা জায়গা আছে যেটা চৌরি চৌরা, যেখানে কিনা সাধারণভাবে অসহযোগ আন্দোলনের যেটা চলছে এখন বর্তমানে, সেটারই জন্য মানুষ নিরস্ত্র রাস্তা দিয়ে প্রবেশ করতে যাচ্ছে। সেখানে কিছু পুলিশ আসে আর সেই প্রোটেস্টারের ওপর দিয়ে গুলি চালায়। যারা প্রোটেস্ট করছিল বা যারা মানে আন্দোলন করছিল, ঠিক আছে, নিরস্ত্র আন্দোলন, গুলি চালিয়ে দেয়। এই গুলি চালালে এবার মানুষ গেছে খেপে, 2-3 জন এখানে মানুষ মারা গেছে। এবার এই পুলিশগুলো যে গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে এই পুলিশগুলোকে ধাওয়া করে সাধারণ মানুষ।
পুলিশগুলোকে ধাওয়া করতে করতে এই পুলিশগুলো চলে যায় স্টেশনের মধ্যে, মানে পুলিশ স্টেশনের মধ্যেখানে। যখনই স্টেশনের মধ্যেখানে চলে যায় তখনই যে 22 জন পুলিশ কর্মী ছিল, মানে সেটা ভিতরে থেকে যায়, ওরা ভাবে তালা লাগিয়ে আমরা ভালো থাকবো, এরা আবার বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। এবার পুরো পুলিশ স্টেশনকে কেরোসিন নিয়ে এসে পুরো জ্বালিয়ে দেয়, 22 জন পুলিশ কর্মী মারা যায়। গান্ধীজি বলছে আমি তোমাদের মধ্যে থাকবোই না, বলছে আমি আমি এই আন্দোলনের মধ্যে আমি এটাকে প্রত্যাহার করলাম, আমি এটা তুললাম। এই প্রত্যাহারের কারণে অনেকে, যেমন নেহেরু, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, এনারা সবই কিন্তু অখুশি হলেন। কী ব্যাপার, এত বড় দেশে এত বড় আন্দোলন চলছে, আপনি জাস্ট একটা ছোট্ট একটা কোনো একটা এলাকার একটা পুলিশ স্টেশনের সেই খবর পেয়ে আপনি পুরো তুলে নিলেন। এটা তো সাধারণ মানুষ কিন্তু খেপে গেছে। বুঝছেন না, আমি সারা জীবনে আমার একটা কোর ভ্যালু আছে। কোর ভ্যালুটা কি? অহিংসা, অহিংসা ও সত্য। ওখানে সত্য তো আছে, আমি মানলাম যে ওনারা গুলি চালিয়েছে তুমি, কিন্তু অহিংসা কেন করেছো? অহিংসা মানে হিংসা কেন করেছো? হিংসা করলে আমি থাকবো না, আমি প্রত্যাহার করে নিলাম। তো প্রত্যাহার করার পরে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে অন্য ব্যাপারে। কী ব্যাপার, আপনি তুললেন কেন? একটা ছোট্ট ঘটনা আপনি কেন তুললেন? ওনাকে জেল হয়ে গেল। ঠিক আছে, চোরে চোরে ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, 5ই ফেব্রুয়ারি, আর তার মার্চ মাসে ওনার জেল। কারণ কি, উনি হেড ছিলেন চোরে, মানে অসহযোগ আন্দোলনের, ওনার জন্য হয়েছে চোরে চোরে ঘটনা। তো 6 বছরের জন্য উনি কারাগারে বললো আপনি 6 বছরের জন্য জেলে থাকবেন। উনি বললেন আমাকে চেনেন? আমি বলছি হ্যাঁ চিনবো না কেন, আপনাকে গান্ধী আপনি সবাই চেনে, আপনাকে আমরা চিনবো না? ঠিক আছে। বলছে যে 2 বছর কাটানোর পরে বলছে না, আমাকে সারা জীবন 6 বছর আমি কাটাতে পারবো না কারাদণ্ডে, আমার বের হতে হবে। বের হওয়ার কারণে এই 2 বছর মানে 1924 সালে উনি অনশনে বসে যান। আমি মরেই যাব, থাকবোই না, ঠিক আছে, মরে যাবো। এবার কি বলছে, ইনার যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, কিন্তু ইনার কিন্তু অসুস্থ হতে লাগলেন, অসুস্থ মানে বিশাল খারাপ পরিস্থিতি হতে লাগলেন। অসুস্থ হওয়ার কারণে এবার কি হয়েছে, একে বললো না 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 ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? বলছে এখানে তখন ইংলিশে একটা কথা বলেছিল, বলছে, আমি যেটা বাংলায় বলছি, যে আমাদের যে গান্ধীজি বেঁচে থাকায় যতটা আমার ক্ষতি করতে পারবে, মরে গেলে আমাদের অস্তিত্ব মিটে যাবে। বেঁচে থাকা অবস্থায় যদি ক্ষতি করতে পারবে, মরে গেলে আমরা মিটিয়ে যাব, শেষ। তো 1922 থেকে উনি সে আবার মিডলে কোন সেরকমভাবে কি 2024 যখন বেরোলেন, 1924 বেরিয়েই বললে যে আমি একটা সঙ্গে মানে কংগ্রেসের সভাপতিত্ব করব। মানে কংগ্রেসে আবার যুক্ত হয়ে গেলেন কিছু সময়ের জন্য। কারণ কি, এবার আমি জেল থেকে বেরিয়ে এসেছি, আমাকে আবার অ্যাক্টিভ পলিটিক্সে নামতে হবে, কিন্তু নামেননি। জাস্ট এটা বেরিয়ে শুধুমাত্র বেলগাঁওয়ে একটা আন্দোলন, মানে একটা সভা হয়েছিল, কংগ্রেসের সভা, সেখানে কিন্তু সভাপতিত্ব করেন। 24 একটা জিনিস করেন, এই যে দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা এখানে একটা হয়েছিল, সেখানে 21 দিনের জন্য অনশনে বসেন উনি, ঠিক আছে, ফার্স্ট করেন 21 দিনের অনশন করেন। এই 25 সালে উনি বাড়িতে একটা বলেছেন যে অসহযোগ আন্দোলনের জন্য যে চরখা নিজে বস্ত্র তৈরি করতে হবে, সবাইকে বলেন যে চরখা সংঘ করো। হ্যাঁ, এটা বলে রাখি, এই যে সমালোচনা হওয়ার একটা কারণও ছিল, কারণ অনেকগুলো জাজ ঘরে বসে আছে, অনেকগুলো প্রিন্সিপাল ঘরে বসে আছে, অনেকগুলো স্টুডেন্ট ঘরে বসে আছে, অনেকগুলো কৃষক ঘরে বসে আছে, একমাত্র গান্ধীজির মুখের দিকে তাকিয়ে, যে আপনি বলেছেন বলে আমরা একবারে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তো, বর্জন 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 সব ছেড়ে দিয়েছে। তবু যদি বলেন এখন উঠিয়ে দিলাম, তাহলে কি করে আমরা কোথায় যাব? এবার যদি বলা হয় এরপরে একটা 1928 সালে উনি ছিলেন না, বলা হয়েছিল ওনাকেই যে 1928 সালে যে বারদৌলিতে একটা সত্যাগ্রহ হয়েছিল, যে বারদৌলির যে ওখানে সাধারণ কৃষক ছিলেন, ওখানকার মহিলা কিছু জড়ো হয়েছিলেন, সেখানে প্রবলেম হয়েছিল। তো বারদৌলির যে জনতা তাকে মহাত্মা গান্ধীকে বলেন যে আপনি আসেন। তো সেই সময় মহাত্মা গান্ধী না এসে মহাত্মা গান্ধী পাঠিয়েছিলেন সর্দার, মানে তখন কিন্তু সর্দার নাম হয়নি, বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে। তো বল্লভভাই প্যাটেল গেছিলেন, অনেক কিছু, ইনিও কিন্তু লয়ার, মানে ব্যারিস্টার বলতে পারি আমরা,
ঠিক আছে। ইনিও বাইরে থেকে শিখে এসেছিলেন ব্রিটিশের সব ল নিয়ম কানুন। তো এবার শিখে আসার পরে ইনি ওখানে গেলেন, সত্যাগ্রহ করলেন। সত্যাগ্রহের পর কিন্তু সেই সব কৃষকদের মহিলাদের সেই সম্মান ফিরিয়ে দিলেন, যার কারণে ওখানকার মহিলারা খুশি হয়ে তাকে বললেন সর্দার। কি বললেন? সর্দার। তারপর থেকে সে আমরা টাইটেলটা কী জানি? সর্দার। তো বারদৌলি সত্যাগ্রহের পরে কিন্তু উনি সেই সত্যাগ্রহী পেয়েছিলেন, ঠিক আছে। তারপর কি 1928 সালে যেটা হয়েছিল সেটা নেহেরু রিপোর্ট পেশ করা হয়, যেখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি করা হয়, ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়। তখনও কিন্তু উনি ছিলেন না। তারপরে লাহোর সেশনও কিন্তু ছিলেন না, পূর্ণ স্বরাজের কথা বলা হয়। কি সেখানে ডিসেম্বরে একটা মিটিং হয়, লাহোর অধিবেশন, যেটা হচ্ছে কংগ্রেসের লাহোর অধিবেশন হয়, যেটা রবি নদীর তীরে হয়। রবি নদীর তীরে সভাপতি করেন জওহরলাল নেহরু। কেন ইম্পর্টেন্ট এটা? পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতার ঘোষণা করা হয়। আর 26শে জানুয়ারি, দেখো ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। ঠিক আছে, প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। আর এই তারিখে প্রথম জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। এই রাভি নদীর তীরে, ঠিক আছে, রাভি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় লাহোর অধিবেশনে। সেজন্য এই দিনটা স্মরণীয় করার জন্য আমরা কিন্তু জানো 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমরা রিপাবলিক ডে কিন্তু কংগ্রেসে যেটা আমরা ইফেক্ট করেছিলাম। কি ইফেক্ট হয়েছিল? সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা এই দিনটাতে হয়েছিল। কিন্তু এর আগেও আমরা করতে পারতাম, কিন্তু এই দিনটার গুরুত্বটা বজায় রাখার জন্য। কারণ কি 26শে নভেম্বরে কিন্তু আমাদের সংবিধান তৈরি হওয়া কমপ্লিট। কিন্তু 2 মাস আমরা ওয়েট করেছিলাম এই দিনটা স্পেশাল দিনের জন্য, 26শে জানুয়ারি দিনটা স্পেশালের জন্য। তারপর ডান্ডি মার্চ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডান্ডি মার্চ আইন অমান্য আন্দোলন, মেন কথা। আইনকে মানব না আমরা, যেসব আইনগুলো, সব আইনকে নয় কিন্তু, এখানে একটা মনে রাখবা, যেটা ছিল আইন অমান্য যারা সিভিল ডিসওবিডিয়েন্ট, ঠিক আছে, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট ছিল। আইনের মধ্যে যেসব আইনগুলো আনজাস্ট বলছে, লবণ যেটা ইন্ডিয়ানস বা এরা করতে পারবে না, বানাতে পারবে না। তো চৌকিদারি যেটা ছিল, সেই চৌকিদারি ট্যাক্স তোমার বিশাল ছিল, চৌকিদারি, লবণ আইন। তো লবণ আইন বলছে আমি ভেঙে দেবো, আমি ইন্ডিয়ানস একটা আমি তৈরি করব। তো লবণ আইন ভাঙার জন্য উনি ডান্ডি মার্চ করেছিলেন, সবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন। আর ডান্ডি মানে একটা হচ্ছে জায়গা, একটা জায়গার জন্য শুরু করেছিলেন। উনি টোটাল 390 কিলোমিটার কিন্তু গিয়েছিলেন, যেটা কিনা 240 মাইলস, ঠিক আছে। তো এটা কিন্তু শুরু করেছিলেন ডান্ডি মার্চ, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। 12ই মার্চ 1930 সালে ডান্ডি যাত্রা শুরু করেন। আর উনি গেছিলেন, এটা পরে পরীক্ষায়, উনি গেছিলেন 1+78, মানে হচ্ছে টোটাল গেছিলেন 79 জন, কারণ উনি একাই প্লাস 78 জন সদস্য গেছিলেন ওনার সঙ্গে। টোটাল 79 জন কিন্তু ডান্ডি যাত্রা করেছিলেন। 390 কিলোমিটার হেঁটে গেছিলেন, 390 কিলোমিটার হেঁটে গেছিলেন, ঠিক আছে। প্রত্যেক দিন 10 মাইল করে হাঁটতেন, 240 মাইল হেঁটেছিলেন, যেখানে কিনা 24 দিন হাঁটার পর 5 এপ্রিল কিন্তু উনি ডান্ডিতে পৌঁছানোর পর 6 এপ্রিল 1930 সালে সমুদ্র সৈকতে পৌঁছে লবণ আইনকে ভেঙে দেন। লবণ নিজে তৈরি করেন, ভেঙে দেন। 390 হবে এখানে, আর এখানে হবে 24 দিনে কিন্তু সম্পূর্ণ করেন। তো সারা দেশে আন্দোলনের ঢেউ উঠে যায়, প্লাস 60,000 প্লাস গ্রেপ্তার হন। ধারসানা লবণ কারখানায় অহিংসা প্রতিরোধ দেখা যায়, বিশ্বব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করে।